জুলাই সনদের খসড়ানে সন্তুষ্ট নয় দলগুলো। বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। পিআর ৯ বর্তমান পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি। টাঙ্গাইল থেকে গাজীপুর অভিমুখে এনসিপির পদযাত্রা। জাতীয় নির্বাচন সামনে রেখে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ। চূড়ান্ত তালিকা প্রকাশ 31 আগস্ট। শুল্কনে ফের আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পথে ঢাকার প্রতিনিধি দল। বাংলাদেশের সার্বভৌমত্বে হুমকি, বলছে চীন। মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 33 জন, সংকটাপন্ন 3 জন নিবিড় পর্যবেক্ষণে। গভীর রাতে বনানীতে ডিবি পরিচয়ের ডাকাতি। লন্ডন থেকে আসা এক পরিবারের নগদ অর্থ স্বর্ণালংকার লুট। জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। বিএনপি কোনো মন্তব্য না করলেও এটিকে অসম্পূর্ণ ও বিপজ্জনক আখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। আর এই সনদে স্বাক্ষর করবে কি না দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে এনসিপি। প্রাথমিকভাবে একমত হওয়া বিষয়গুলো চূড়ান্ত করে 31 জুলাইয়ের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐকমত্য কমিশন, যেখানে তুলে ধরা হয়েছে কমিশন গঠনের প্রেক্ষাপট ও সনদ বাস্তবায়নের অঙ্গীকার। দীর্ঘ আলোচনা ও পরামর্শের আলোকে খসড়া তৈরির দাবি করা হলেও এ নিয়ে দলগুলোর মধ্যে আছে ভিন্ন মত। বিগত দিনের আন্দোলনের ইতিহাস যুক্ত না হলে সনদে সই না করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ। এনসিপির অভিযোগ, ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর বাস্তবায়ন প্রক্রিয়া, আর সনদকে আরও সময়োপযোগী করার তাগিদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। যে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো, যে জিনিসগুলোকে আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি, যে সংস্কারগুলো আদতে না হলে এই ফ্যাসিবাদী কাঠামো দূর হবে না, সেগুলো যদি ঠিকভাবে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে জুলাই সনদে আমরা সাইন করব কিনা সেটি আমরা দলীয় ফোরামে কথা বলে সেটি বিবেচনা করতে হবে। এই জুলাই বিপ্লবের যে ফাউন্ডেশন, যেখান থেকে এই বিপ্লবের সূচনা, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় এই জুলাই সনদে গণ অধিকার পরিষদ স্বাক্ষর করবে না। যেটা খসড়া আছে এখানে, এটাকে বেশ কিছু জায়গায় তো আমাদেরও সংশোধনী আছে, কিছু সংশোধন হবে, সংযোজনী হবে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তারা আজকেও দেখবেন, আগামীকালকে দুপুর 12টার মধ্যে আমরা আমাদের মতামতটা তাদের কাছে পৌঁছাবো। খসড়া নিয়ে বিএনপি কোনো মন্তব্য করতে রাজি না হলেও পূর্ণাঙ্গ সনদের আইনি ভিত্তি দাবি জামায়াতের। যেগুলো ঐকমত্য সেগুলো দেয় নাই তো। ঐকমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যেই সনদ চূড়ান্তের পরিকল্পনা তাদের। প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশুদিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। আলোচনায় এ পর্যন্ত 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সকলে চেষ্টা করছেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় দলগুলোর একজন প্রতিনিধি, সাথে বিচার বিভাগের 2 জন প্রতিনিধি। যে বিচার বিভাগের 2 জন প্রতিনিধি তারা নতুন করে কোনো নাম প্রস্তাব করতে পারবেন না, তারা শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগ কমিটির মাধ্যমে, বাছাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়, মনোনীত করা হয়, তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে। আজকে যখন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি, বিএনপির তরফ থেকে বলা হয়েছে ঠিক যে বাছাই কমিটি তারা যদি একমতে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, তারপরে সরাসরি ত্রয়োদশ সংশোধনীতে যাওয়ার যে আলাপ, তার মাঝখানের যে একটা পন্থা সেটা খুঁজে বের করার জন্য
পরবর্তীতে যারা সংসদে আসলেন বা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসলেন তারা যেন এই বিষয়টি ঠিক করতে পারেন তেমন একটা প্রস্তাব এখানে করা হয়েছে। কিন্তু আমাদের কাছে মোটা দাগে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সেটাকে পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকেও আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং মোটা দাগে এটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল ঐকমত্য কমিশনের যে কমিশন যে প্রস্তাব করেছে অধিকাংশ দল সে প্রস্তাবের সঙ্গে একমত। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে যদি বেটার আর কোনো সলিউশন থাকে তারা সেটা প্রস্তাব করতে পারেন, নতুবা যে প্রস্তাব ঐকমত্য কমিশন এখানে প্রদান করেছে সেই প্রস্তাবের প্রতি সকল রাজনৈতিক দল একমত আছে। বিএনপি সহ যে গুটি কতক দল এই প্রস্তাবের সঙ্গে একমত না হয়ে পরে সংসদের কথা বলেছেন তারাও আসলে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। আমাদের কাছে মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের এই ফোরামেই পুরোপুরিভাবে সেটেল করে ফেলা প্রয়োজন। সেটাকে পরবর্তী কোনো ফোরামের জন্য রেখে দেওয়া গোটা থেকে একটা অশনি সংকেত তৈরি করতে পারে। ধন্যবাদ। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কথা বলছিলেন, আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। দেশের মানুষ ইভিএমই বুঝে না, আনুপাতিক হারে নির্বাচন বুঝবে কিভাবে, এমন প্রশ্ন তুলে এই পদ্ধতির নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ভোটের যেদিন ঠিক হয়েছিল সে সময় নির্বাচনের দাবি জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের স্মরণ সভা। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে নয়, সাধারণ মানুষ বোঝে বিদ্যমান পদ্ধতি, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে হবে। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, বোঝেই না। তারা বলেন পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। এর আগে বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ কর্মসূচি গণতান্ত্রিক পদযাত্রায় শিশু অনুষ্ঠানের উদ্বোধন করেন ফখরুল। বলেন, মানুষের উন্নয়ন না হলে সংস্কার কোনো কাজে আসবে না। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। সেই গুণ কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার পরে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা সরকারের ভিত্তি তৈরি হয় মিথ্যা তথ্যের ওপর। ডেটা অনলাইন রিয়েল টাইম ইজ দ্য ফিউচার অফ বাংলাদেশ। আমাদেরকে এই জায়গায় যেতে হবে। উই শুড অল বি প্রিপেয়ার্ড ফর ইট, এবং আগামী দিনে বিএনপি সেটাকে পরিপূর্ণতা দেবে। আমি আপনাদেরকে এটা আশ্বাসনা করব। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 20 আগস্ট 2025 বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ। 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই।
ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে। হ্যাঁ, তারিখগুলো বলবেন, সেই তারিখের কি কি বিবরণ সেটা একটু পড়বেন। আচ্ছা, আরেকটু পড়ে দেন। আচ্ছা, হল আগে হলেরটা এটাই পড়েন মানে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ তারিখটা আবার পড়বো। হ্যাঁ, তারিখগুলো মুদ্রিত আছে, এমনি আপনাদেরকে দেবো। উনি সংক্ষেপে আবার বলুন, আবার পড়ছেন। এটা দেখে পড়েন, তাহলেই তো হয়। হ্যাঁ, এটা দেখে পড়েন। আচ্ছা, তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনার তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা টাঙ্গাইল থেকে গাজীপুর অভিমুখে। এর আগে সকালে টাঙ্গাইলে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা, আশ্বাস দেন তাদের পাশে থাকার। এরপর পদযাত্রা শুরু হয় শামসুল হক তরুণ থেকে, প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক। পরে নিরালা মোড়ে পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানীর আদর্শ ধারণ করে দেশ করতে চায় এনসিপি। বলেন, কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে তাদের দল। আর সার্জিস বলেন, 24-এর পর থেকে পুলিশ সহ অন্যান্য বাহিনী কোনো দলের নয়, শুধুমাত্র কাজ করবে দেশের হয়ে। মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন, আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামি করার জন্য নয়। তিনি একাধারে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পিণ্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। এ বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, পদযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে?
তমাল। টাঙ্গাইল মাওনা হয়ে পদযাত্রাটির কিছু সংখ্যক নেতাকর্মী তারা গাজীপুরে পৌঁছেছেন এবং দুপুরের খাবারের বিরতিটুকু চলছে এবং এরপরেই কিন্তু শিববাড়ি মোড় থেকে গাজীপুরের ঠিক যে স্পটটিতে আমরা রয়েছি অর্থাৎ রাজবাড়ির এই মাঠের পাশের এই সড়কে করা যে অস্থায়ী মঞ্চটি পেছনে দেখতে পাচ্ছেন, এখানেই মূলত তাদের আজকের দিনের যেই শেষ পদযাত্রা পরবর্তী পথসভা সেটি অনুষ্ঠিত হবে এবং পদযাত্রাটি মূলত শিববাড়ি মোড় থেকে এসে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে যারা রয়েছেন সাধারণ মানুষ, যারা সমর্থক রয়েছেন কিংবা যাদের আগ্রহ রয়েছে এই নেতাকর্মীদেরকে দেখবার, জানবার কিংবা তাদের কথা জানাবার, তাদের সাথে আসলে মতবিনিময়টুকু এই যাত্রাপথেই হবে এবং এই যেই পদযাত্রা এর মধ্য দিয়ে বিচার সংস্কার এবং সাংবিধানিক যেই ভাবনা রয়েছে অর্থাৎ সংবিধান পরিবর্তনের যেই ভাবনা রয়েছে এনসিপির, সেটি মূলত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছে এই নতুন রাজনৈতিক দলটি এবং তারা এর মধ্য দিয়ে জনগণের ভাবনাটুকু আসলে দিতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন যে জনগণ কি ভাবছেন। কারণ আসছে ৩রা আগস্ট তারা পূর্বেই ঘোষণা দিয়েছিল, অর্থাৎ এই এনসিপি ঘোষণা দিয়েছিল যে শহীদ মিনারে তারা তাদের ২৪ দফা ইশতিহার ঘোষণা করবে। তাই ইশতিহারে আসলে কি ধরনের সংযোজন বিয়োজনের প্রয়োজন রয়েছে সেটিকেও আসলে তারা এই যে পদযাত্রা ৩০ দিনের আজকে ২৯তম দিন চলছে এর মধ্য দিয়ে তারা সাজিয়ে গুছিয়ে নেওয়ার এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার একটি প্রত্যয় ব্যক্ত করেছেন এবং পুরো বাংলাদেশের মানুষকে আসলে একত্রিত করে ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে, রাজনৈতিক স্বার্থ উপেক্ষা করে জনগণের স্বার্থে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে তমাল, এখান থেকে সর্বশেষ বিদা। আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২১ আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট বিকেলে। নির্বাচন কমিশন জানায় ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ায় একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে চেয়েছিল ইসি, কিন্তু তা প্রকাশের আগেই আইন সংশোধন হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকায় যে ৪৪,৬৬,০০০ নতুন ভোটার যুক্ত হয়েছেন দ্রুতই তা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। ট্যারিফ নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি ছাড়াও ২ দিনের বৈঠকে থাকবেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতারাও যোগ দেওয়ার কথা রয়েছে বৈঠকে। আগামী ২৯ ও ৩০ জুলাই ইউএসটিআর-এর সাথে বৈঠক হবে, যাতে বাংলাদেশের উপর আরোপিত ৩৫% শুল্ক কমিয়ে আনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন প্রতিনিধিরা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্য সচিব। বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলেছে মার্কিন শুল্ক। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এই কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বলেন, বিগত সরকারের বিরোধিতায় ১ দশকে সম্পর্ক রাখা যায়নি বিএনপি ও জামায়াতের সাথে, তাই সফরও হয়নি দল দুটির নেতাদের। চীন কি ভিয়েতনাম, বাংলাদেশ কি ভারত কিংবা আফ্রিকার কোনো দেশ, বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম মার্কিন শুল্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অন্যতম কারণ অর্থনৈতিক শক্তি চীনকে থামানো। তাই জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে ঢাকার বেজিং দূতের কাছে প্রশ্ন ছিল এই নিয়ে। জবাবে ইয়াওয়ান বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র। We note that Bangladesh and the US are intensifying tariff talks. Those talks, which have drawn widespread attention, concern Bangladesh's sovereignty and economic future. Whether China can be content, whether China can be sort of, as you said, our influence will be pushed back by some sort of agreements. I don't believe so. হাসিনা সরকারের মেয়াদে কেন বিএনপি জামাত সহ বিরোধী নেতারা সফর করেনি চীন? রাগঢাক না করেই সরাসরি জবাব দেন ইয়াওয়েন। বলেন, বিগত সরকারের বিরোধিতার কারণেই গেল 10 বছর বা তার বেশি সময় ধরে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। But to be very frank,
in the last 10 years, with all the reason. So our interaction with BNP Jamaat Islami was hindered, was prevented. But now we consider it's time to reestablish our tradition, and they also want to have renew these sort of contacts and visits. অন্য এক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, মাইলস্টোনের ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ অনুসন্ধানে সহযোগিতা করবে চীন। জানান, নির্বাচন নিয়ে আস্থা আছে বর্তমান সরকারের উপর। I don't believe it's time to make any judgment about the quality of this plan. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।